আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব নবম এবং দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশন সম্পর্কে। সেট ও ফাংশন অধ্যায়টি জানার পূর্বে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা লাভ করতে হবে। সেগুলোকে আমি এখানে ধারাবাহিকভাবে লিখে রেখেছি। তো দেখতে পাচ্ছ যে প্রথমে আছে সেট, পরবর্তীতে আছে সেট প্রকাশের পদ্ধতি, 3 নম্বরে আছে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট। 10 নম্বরে আছে সেটের সমতা, সেটের অন্তর। 11 নম্বরে আছে সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট এবং সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে হবে সেটি হচ্ছে সেট সেট। তো এই সকল বিষয় সম্পর্কে যদি আমরা পূর্ণাঙ্গ ধারণা লাভ করে থাকি তাহলে এই অধ্যায়ের সকল গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা করতে পারবো। আমাদের এই চ্যানেলটিতে নবম দশম শ্রেণীর গণিত, উচ্চতর গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞানের বোর্ড বইয়ের সকল গাণিতিক সমস্যার সমাধানগুলো ধারাবাহিক সমাধান দেওয়া হবে, যাতে করে তোমাদের একাডেমিক পড়ালেখা আরও সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। সেট ও ফাংশন অধ্যায়টি জানার পূর্বে আমাদের যে সকল বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে তাদের প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে সেট কি। সেট কি? সেট হচ্ছে, আমরা সকলেই জানি যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর যে সমাবেশ বা সংগ্রহ সেটাকে বলতেছে সেট। আমরা যদি মনে করি বাস্তব সংখ্যার একটি সেট, বাস্তব সংখ্যা কি কি? বাস্তব সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, যার কোনো কি নাই, সীমা নেই, সবগুলোই বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাগুলো দ্বারা গঠিত একটি সেট যদি আমরা এ ধরি, তাহলে বাস্তব সংখ্যা দ্বারা গঠিত একটি সেট সেটা হবে 1, 2, 3, 4 ডট 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 এভাবে চলতে থাকবে। তো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করা হয়? সেট প্রকাশ করা হয়। সেটের এই যে প্রত্যেকটা 1, 2, 3 এগুলোকে বলা হয় এলিমেন্ট বা উপাদান। তো সেটের একাধিক উপাদান হয়ে গেলে তখন তাদেরকে কি করা হয়? তাদেরকে কমা দ্বারা পৃথক করা হয়। যেহেতু এটা একটা বাস্তব সংখ্যার সেট, এটা শুরু আছে শেষ কোথায় আমরা বাস্তব সংখ্যার শেষটা আমরা আদৌ জানি না, যার কারণে এখানে ডট ডট বা অসীম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এ হচ্ছে কি? একটি বাস্তব সংখ্যার সেট। তো এই সংখ্যাগুলো দ্বারা গঠিত একটা সংগ্রহ বা সমাবেশ, এই জিনিসটাই হচ্ছে কি? একটা সেট। আবার হতে পারে যে তোমাদের দুই তিনজন বন্ধু যারা আছো তাদের নাম নিয়ে গঠিত একটি সেট, মনে করো রাখি, সাকিব, রানা, এই সকল বন্ধুদের নাম দ্বারা গঠিত একটি সেট। তো আরো জানবো সেট সম্পর্কে। আরো জানার আগে হতে পারে তো মনে করো সি একটা সেট, সেটা হচ্ছে সেটটা কিরকম? সেটটা হচ্ছে তোমাদের যে বোর্ড বই, যেমন বাংলা, সরি, এই বোর্ড বইয়ের নামগুলো দ্বারা গঠিত একটা সেট। তো এই বোর্ড বইয়ের নামগুলো দ্বারা গঠিত সেট হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করা হয়? সেটকে প্রকাশ করা হয়। এবং এই এই প্রত্যেকটা এগুলোকে বলা হয় এলিমেন্ট বা সেটের উপাদান। সদস্য যারা আছে তাদেরকে বলা হয় উপাদান। তো আশা করি সেট সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলতেছে সেট। সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দ্বারা। সেটের এইগুলো প্রত্যেকটা সদস্যকে বলা হয় এক একটা উপাদান। এবং একটি সেটে যখন একাধিক উপাদান হয়ে যায় তখন কি করা হয়? তাদেরকে কমা দ্বারা পৃথক করা হয়। তো বোর্ড বই দেখবে এরকম কিছু চিহ্ন আছে যেগুলো একটু জানার দরকার। যেমন এরকম চিহ্ন আছে, সেটাকে বলা হচ্ছে বিলং। আবার এরকম চিহ্নই কিন্তু এরকম কাটা আছে যেটাকে বলতেছে নট বিলং। বিলংটা কি? যেমন এইখানে খেয়াল করো যে এ সেটের ক্ষেত্রে 3 একটা উপাদান, যেটা কিনা আসছে কোথা থেকে? এ সেট থেকে।
তাহলে আমরা এই সেটের ক্ষেত্রে বলতে পারি যে এই এ সেটটিতে 3 যে সদস্য বা উপাদানটা আছে সেটা হচ্ছে বিলং এ বা বিলংস টু লিখতে পারি, বিলংস টু এ। তার মানে হচ্ছে 3 যে সদস্যটা আসছে সেটা কার কাছ থেকে আসছে বা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে এ থেকে আসছে। আশা করি সেট সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। আমরা ধারাবাহিকভাবে সকল বেসিক সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জানবো হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেটকে মূলত দুটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে আর কি সেটকে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। তো সেটকে মূলত দুইভাবে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। আমরা জানি সেট প্রকাশ করতে গেলে অবশ্যই দ্বিতীয় বন্ধনী লাগে এবং একাধিক যখন উপাদান হয়ে যায় তখন কি করা হয়, তাদেরকে কমা দ্বারা পৃথক করা হয়। তবে তালিকা পদ্ধতির বেসিক যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি? তালিকা পদ্ধতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। অর্থাৎ আমরা গণনা করে বলতে পারবো যে এই সেটের উপাদানগুলো কতগুলো, কি কি উপাদান। মনে করি এ একটি সেট, সেটা হচ্ছে 1 2 3। তো এ হচ্ছে একটা সেট, যেটা কি করতে পারলাম, আমরা গণনা করে বলতে পারি এ সেটের উপাদান 1 2 3 এবং এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে মোট 3টি। আবার যদি ধরি বি একটি সেট, সেটার ক্ষেত্রে মনে করো এ কমা বি কমা সি। বি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে এ বি সি। এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান এবং মোট উপাদান সংখ্যা হচ্ছে 3টে, একদম নির্দিষ্ট করে বলা আছে। তাহলে যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে সেই সেটটাকে বলতেছে তালিকা পদ্ধতিতে সেট। এবং সামগ্রিকভাবে যদি আমরা বলি তাহলে কিরকম হবে, যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে পৃথক করা হয় উপাদানগুলো, সেই সেটটা হচ্ছে কি পদ্ধতির সেট? তালিকা পদ্ধতির সেট। ধরো এখানে তোমাদের বন্ধুদের নামও হইতে পারে, এমনকি শুধু সংখ্যা হবে তা তো না। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এইগুলা প্রত্যেকটা হচ্ছে কি একটা সেটের উপাদান এবং এই সেটের উপাদান সংখ্যাও 3টি, রানা, সাকিব, রাকিব। তাহলে যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট এবং কি থাকে, যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, একাধিক উপাদান থাকলে সেগুলোকে কমা দ্বারা পৃথক করা হয়, সেই সেটটাই হচ্ছে কি সেট? তালিকা পদ্ধতির সেট। তো তালিকা পদ্ধতির সেট যেটা আছে সেটা জানার পর এখন আমরা জানবো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, আগেরটাই কি ছিল, তালিকা পদ্ধতিতে নির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল, সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল, কিন্তু সেট গঠন যে পদ্ধতি সেই ক্ষেত্রে কি ছিল না, এই পদ্ধতিতে সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না। উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্ম উল্লেখ থাকে। উপাদানগুলো নির্ণয় করব বা নির্ধারণ করে দেওয়ার জন্য আমাদের কি থাকবে, একটা সাধারণ ধর্ম থাকবে। যেমন আমরা বলতে পারি বিজোড় সংখ্যার একটি সেট, এটা একটা, তারপর জোড় সংখ্যার একটি সেট। তো আমি লিখে দেখাই কিভাবে এটা কি লেখা থাকে। মনে করো এ একটি গঠন পদ্ধতির সেট, যেটা লেখা থাকবে এক্স সাজ দ্যাট, এক্স এর চিহ্নটাকে বলে সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখানে আমরা জানলাম এটা একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক বিজোড় সংখ্যা একটি সেট। কিন্তু স্বাভাবিক বিজোড় সংখ্যা যে কতগুলো আছে আমরা কি জানি? অনেকগুলো আছে, কিন্তু শুরু আছে কিন্তু শেষ কোথায় গিয়ে আমাদেরকে এখানে নির্দিষ্ট করে বলেনি। তার মানে এই সেটটা আমরা জানি যে বিজোড় সংখ্যার সেট, কিন্তু আমরা বলতে পারি না
যে এখানে বিজোড় সংখ্যা কতগুলো আছে, কোন কোন বিজোড় সংখ্যাগুলো আছে। এই সেটটা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তবে কিরকম হবে, যেহেতু বিজোড় সংখ্যা বলছে তার মানে 1 সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা, তারপর 3, 5, 9 এইভাবে কি থাকবে, চলতেই থাকবে। তো এইটা তো তালিকা পদ্ধতিতে চলে গেছে, তালিকা পদ্ধতি না, এখানে যেটা এ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে কি একটি গঠন পদ্ধতি। নির্দিষ্টভাবে উল্লেখ না করে কি থাকে, সেট নির্ধারণের জন্য কি থাকে, বিভিন্ন শর্ত থাকতে পারে বা কি থাকে, যে সাধারণ ধর্মগুলো উল্লেখ থাকে। তো যে সেট প্রকাশের জন্য কি হয়, যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান কি থাকে, সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্ম উল্লেখ থাকে। উপাদানগুলো নির্ধারণ করার জন্য কি থাকবে, সাধারণ ধর্ম উল্লেখ থাকবে, সেটাই হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। তো এখন আমরা জানবো সসীম সেট সম্পর্কে। সসীম সেট, সসীম শব্দটা শুনলে আমাদের মাথায় কাজ করতেছে যে এই জিনিসটার কি আছে, অবশ্যই সীমা আছে। তাহলে সসীম সেট কি থাকবে, যে সেটের অবশ্যই কি আছে, সীমা আছে, সেই সেটটা হচ্ছে সসীম সেট। তো দেখি কি বলছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে বলা হচ্ছে সসীম সেট। এখানে যেমন হিসেবে দেওয়া আছে ডি একটা সেট যেটার উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা নির্দিষ্টভাবে বলতে পারতেছি এক্স ওয়াই জেড কি করে গণনা করে, যে ডি এর উপাদান বা ডি সেটের উপাদান। এফ একটা সেট যেটা হচ্ছে 3, 6, 9 ডট 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 এবং শেষ কোথায় গিয়ে 60-এ গিয়ে। তার মানে এগুলো হচ্ছে সবগুলো 3-এর গুণিতক। 3-এর গুণিতকের একটি সেট যার শুরু হচ্ছে 3 থেকে এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে 60-এ গিয়ে। তার মানে এর ভিতরে আমরা গণনা করলেও 60 পর্যন্ত গিয়ে যেহেতু শেষ, তার মানে ইনার্শিয়া পয়েন্টও আছে এবং ফিনিশিং পয়েন্টও আছে। তো আমরা বলতে পারি শুরু কোথায় শেষ কোথায়, গণনা করলে আমরা বের করতে পারবো যে এখানে কয়টি উপাদান আছে। আবার ই একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং যেটা কিনা এক্স হচ্ছে একটা সেটের উপাদান, এই সেটের উপাদান যেটা কিনা একটা মৌলিক সংখ্যা যার শুরু হচ্ছে 30 থেকে বড়, 30 গ্রেটার দেন এক্স লেস দেন 70। তার মানে 30 থেকে বড় এক্স এর মান এবং 70 থেকে ছোট, 30 থেকে বড় 70 থেকে ছোট এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোই হচ্ছে কি ই সেটের উপাদান। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি এবং এফ সেটের যে উপাদান সংখ্যা ছিল সেটা হচ্ছে 20টি। এফ সেট এখানে গণনা করলে আমরা দেখতে পাবো 20টি উপাদান পাচ্ছি 3-এর গুণিতক। এবং সর্বশেষ যে সেটটি ছিল সেটা হচ্ছে ই সেট। ই সেটের উপাদান সংখ্যা হবে কয়টি, ই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 9টি। তো গণনা করলে আমরা দেখতে পাবো যে 30 থেকে বড় এবং 70 থেকে ছোট এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি, 9টি। তো সসীম সেট কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। একদম ফিক্সড, তুমি জানতে পারবে যে শুরু কোথায় এবং শেষ কোথায়, এবং তার মাধ্যমে কি করতে পারবো, যে সেট কয়টি, সেটের উপাদানগুলো কি কি এবং কয়টি সেগুলো আমরা সহজেই গণনা করতে পারবো। সেই সেটটাই হচ্ছে সসীম সেট। এখন আমরা জানবো অসীম সেট সম্পর্কে। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। অসীম, অসীম শব্দ শুনলে আমাদের মাথায় আসে যার কি নেই, সীমা নেই। তাহলে এইটাও এমন একটা সেট হবে যার কি থাকবে না, অবশ্যই কোনো সীমা থাকবে না। যেমন উদাহরণস্বরূপ বলা আছে এ একটি সেট যেটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স। এক্স এমন উপাদান যেগুলো হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বিজোড় স্বাভাবিক সংখ্যা কতগুলো আছে সেগুলো সম্পর্কে তো আমরা জানি, কিন্তু কোথায় শেষ সেটা জানি না। বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 3, 5, 9, 11 এইভাবে কি চলতেই থাকে। তো অসীম পর্যন্ত যেহেতু চলতে থাকে, তো এইটার কি নাই, কোনো সীমা নাই। তো এইটাই হচ্ছে অসীম সেট। তাহলে সেটটা কিরকম, এটা যেহেতু সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তবে এটা হবে এরকম যে স্বাভাবিক বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9 ডট ডট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, এদেরকে আটকে দিতে হবে।
তো এই ডট ডট দেওয়ার কারণ হচ্ছে এটা কি নাই, সীমানা, এটা অসীম ভাবে চলতে আছে। তো এই জিনিসটাই হচ্ছে অসীম সেট। তো আরো একটা উদাহরণ দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো? আগে আমাদের বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো। 1 2 3 4 5 6 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। তো এইগুলা দ্বারা গঠিত সেটও কি একটি স্বাভাবিক সংখ্যার সেট। তো সেটটা কিরকম হবে স্বাভাবিক সংখ্যার সেট? সেটা হচ্ছে 1 2 3 4 5 6 ডট। তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আমরা জানলাম অসীম সেট কি। অসীম সেট যার সীমা নেই সে হচ্ছে অসীম। ফলে যে সেটের কি নেই, সীমা নেই, শেষ কোথায় আমরা বলতে পারি না, সেটা হচ্ছে অসীম সেট, অর্থাৎ গণনা করে শেষ করা যায় না। আশা করি বুঝতে পারছি। এখন জানবো আমরা ফাঁকা সেট সম্পর্কে। ফাঁকা সেট কি? যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যে সেটের কি নেই, কোনো উপাদান নেই, তাকে বলা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা বা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যখন কোনো উপাদান থাকে না তখন এই চিহ্ন দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এই চিহ্ন দুইটা মনে রাখলেই হবে। যে সেটের কি নেই, কোনো উপাদান নেই, তখন এদেরকে এইভাবে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছি। এখন আমরা জানবো ভেন চিত্র সম্পর্কে। এটা একটি গুরুত্বপূর্ণ টপিক। তো ভেন চিত্র কি? জন ভেন, যার জন্ম হচ্ছে 1834 সালে এবং মৃত্যু হচ্ছে 1923 সালে, সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নাম অনুসারে এই চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। এটা একটা চিত্র যেটার মাধ্যমে কি করা হয়, সেটের কার্যবিধি নির্ধারণ করা হয়। তো এই চিত্রটা কি আমরা আগে এখন দেখে রাখবো, পরবর্তীতে যখন এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন আরো ভালোভাবে আমরা জানতে পারবো। তো চিত্রটা মোটামুটি আনুপাতিক হারে দেখতে গেলে এরকম। তো এটা একটা আয়ত। আয়তের মাঝে যে বৃত্তগুলো আছে সেগুলো দ্বারা নির্দিষ্ট একটি সেট প্রকাশ করে। যেমন এই বৃত্তটা, সেটা হচ্ছে এ সেটের জন্য এবং এই বৃত্তটা হচ্ছে বি সেটের জন্য। এবং এই সমস্ত আয়তক্ষেত্রের মধ্যে যেটা আছে সেটাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইউনিভার্সাল সেটের প্রকাশের চিহ্ন। তো এইখানে এ সেটের উপাদানগুলো হচ্ছে এই বৃত্তের মধ্যে যা আছে তাই, আবার বি সেটের উপাদানগুলো হচ্ছে এই বৃত্তের মধ্যে যা আছে তাই। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই 4 এবং 2 এই দুটা হচ্ছে এ সেটের উপাদান, আবার বি সেটের উপাদান। এরা হচ্ছে এ এবং বি এর কমন উপাদান। আবার বাহিরে যে 8 এবং 9 আছে সেটা হচ্ছে এই ইউনিভার্সাল সেটের উপাদান। এই 8 কিন্তু এরও উপাদান নয়, আবার বি হচ্ছে 9 হচ্ছে বি এরও উপাদান নয়। তাহলে এর উপাদানগুলো কি কি? 1 4 2 3 5 এবং বি এর উপাদান 6 4 2 7 9। আবার যদি বল ইউ এর উপাদান কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এই ইউনিভার্সাল সেটের সকলগুলো হচ্ছে, যতগুলো আয়তক্ষেত্রের মধ্যে উপাদান আছে সবগুলোই কিসের উপাদান? ইউনিভার্সাল সেটের উপাদান। এখন জানবো আমরা উপসেট সম্পর্কে। উপসেট কি? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেক সেটকে ওই সেটের উপসেট বলে। ধরি আমরা একটা সেট, সেটা হচ্ছে এ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে এ এবং বি, এবং এই সেটের উপাদানগুলো দ্বারা গঠিত উপসেটগুলো কি রকম হবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেট ওই সেটের নিজস্ব একটা উপসেট এবং প্রতিটি উপাদান কি ওই সেটের একটি উপসেট। তার মানে উপসেট যদি আমরা প্রকাশ করতে যাই বা লিখতে চাই তখন আমাদের যে সেটটা দেওয়া থাকবে সেটা অবশ্যই একবার লিখতে হবে, এবং সেটের যে উপাদানগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা একটি করে সেটে প্রকাশ করতে হবে। এ একটি উপাদান, এ একটি উপাদান, বি একটি উপাদান, বি একটি উপাদান, এবং সর্বশেষ ফাঁকা সেট। ফাঁকা সেট যে কোনো সেটেরই একটি উপসেট। এই জিনিসটা আমাদের সব সময় মনে রাখতে হবে যে উপসেট প্রকাশ করতে গেলে কি করতে হবে, যে সেট দেওয়া আছে সেটা তো লিখতে হবেই এবং কমা দিয়ে দিয়ে লিখতে হবে, এবং সেটের উপাদানগুলোকে আলাদা আলাদা একটি নির্দিষ্ট সেটে পৃথক পৃথক সেটে রূপান্তর করতে হবে, এবং সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। আশা করি বুঝতে পারছি। এখন আমরা জানবো প্রকৃত উপসেট সম্পর্কে।
প্রকৃত উপসেট কি? যদি আমরা উপসেট বুঝে থাকি তাহলে প্রকৃত উপসেট আরো সহজ। সেটা হচ্ছে প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে উপসেট হতে শুধুমাত্র মূল সেটটি বাদ যাবে। প্রকৃত উপসেট যখন বলবে তখন আমরা প্রথমে যে উপসেট নির্ণয় করছি সেক্ষেত্রে যে সেটটা দেওয়া ছিল সেটাই নিজস্ব একটা উপসেট হিসেবে গণনা করা হইতো। কিন্তু এই ক্ষেত্রে যখন প্রকৃত উপসেট আসবে তখন আর কি করা যাবে না, যে সেট দেওয়া থাকবে সেই সেটটা লেখা যাবে না, ওই সেট বাদে যে উপাদানগুলো দ্বারা গঠিত যে সেট সেটা, এবং সর্বশেষ ফাঁকা সেট অলওয়েজ। তো এক্ষেত্রে উপসেট হতে শুধুমাত্র মূল সেটটি বাদ যাবে। এ যদি একটি সেট হয় তবে এর উপাদান হচ্ছে ছোট হাতের এ, বড় হাতের ছোট হাতের বি। প্রকৃত উপসেট গুলো কি হবে, এখানে যে একটা এ ছিল সেটার একটা সেট হবে, বি এর একটা সেট হবে এবং ফাঁকা সেট হবে। এই ক্ষেত্রে কি যাবে, এই যে মূল যে সেটটা ছিল এ এবং বি সেটা বাদ যাবে। এখন আমরা জানবো সেটের সমতা সম্পর্কে। সমতা মানে হচ্ছে সমান, তার মানে সেটের সমতা মানে হচ্ছে সেটের সমান, মানে দুটি সেট সমান হবে কখন সেইটা সম্পর্কে আমরা জানবো। দুটি সেটের উপাদান একই হলে সেট দুটি সমান হবে। দুটি সেটের উপাদান যখন একই হবে, একই উপাদান দুটি সেটের মধ্যে থাকবে তখন তারা কি হবে, সমান সেট হবে বা সেটের সমতা হবে তাদের। মনে করি আমরা এ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 3, 5, 7 ও বি আরো একটি সেট যার উপাদান হচ্ছে 5, 3, 3, 7। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখি আমরা যে এ সেটের যে উপাদানগুলো আছে 3, 5, 7, বি সেটের যে উপাদানগুলো আছে ওই একই গুলাই আছে, কিন্তু সেই ক্ষেত্রে বি এর মধ্যে একটা 3 বেশি আছে। কিন্তু একটি একটি করে উপাদান এ সেটের প্রত্যেকটা উপাদান কি বি সেটে বিদ্যমান আছে না? অবশ্যই আছে। এই যে 3 আছে, এই যে 5 আছে, এই 7 আছে, 3, 5, 7 একাধিক থাকতে পারে। কোনো দুটি সেটের উপাদানের মধ্যে কি থাকতে পারে, একটা সেটের উপাদান আর একটা সেটে একাধিকবার থাকতে পারে, এলোমেলো থাকতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু একবার হলেও বিদ্যমান থাকতে হবে। ঠিক এখানে যেরকম 3, 5, 7 এটা এ সেটের উপাদান, এগুলো বি সেটের মধ্যে বিদ্যমান তবে এলোমেলো অবস্থায় আছে, এবং 3 যে উপাদানটা সেটা দুইবার আছে, কোনো সমস্যা নেই, মিনিমাম একবার থাকতে হবে, এলোমেলো থাকলে কোনো সমস্যা নেই। এখানে একটি নোটে কি একটা বলা আছে সেটা সম্পর্কে আমরা জানবো। নোট, সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। যে কথাটা বলতেছিলাম যে সেটের উপাদানগুলো যদি ক্রম বদলায়, এখানে 3, 5, 7 আছে, এখানে 5, 3, 7 আছে, তো ক্রম বদলাইছে, এলোমেলো আছে, কোনো সমস্যা নেই। আবার যদি পুনরাবৃত্তি ঘটে কোনো উপাদান, মানে বারবার আসে, 1000 বার আসতে পারে, কোনো সমস্যা নেই, মিনিমাম একবার থাকলেই হবে। যেমন এখানে 3 দুইবার আছে, এখানে 3 একবার আছে, তারপরেও এ এবং বি কি পরস্পর সমান সেট বলে গণিত হবে বা সেটের সমতা হবে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা জানবো সেটের অন্তর সম্পর্কে। অন্তর মানে আমরা সবাই জানি, অন্তর মানে হচ্ছে বিয়োগ বা বাদ। তো অন্তর শব্দ অর্থ হচ্ছে বাদ বা বিয়োগ করা। তাহলে কি করতে হবে এখানে, অবশ্যই কোনো একটা সেট থেকে অপর একটি সেট কি করতে হবে, বিয়োগ করতে হবে। প্রকাশ করা হয় কিভাবে, এ স্ল্যাশ দিয়ে আমরা যেরকম ঠিকভাবে তার বিপরীত চিহ্ন দ্বারা এ স্ল্যাশ বি বা এ মাইনাস বি দ্বারাও কি করা হয়, প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমে যে সেট আছে সেই সেট থেকে বাদ দিতে হবে বি সেটকে, অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো আছে সেই একই উপাদান বা সরি এ সেটের যে উপাদানগুলো আছে এবং বি সেটের যে উপাদানগুলো আছে, বি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো এ সেট থেকে বাদ দিতে হবে। একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যেতে পারে, সেটা হচ্ছে মনে করো এ একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, আর বি একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 3 এবং 5। তাহলে এদের অন্তর বা বিয়োগ কি হবে, বিয়োগটা হবে হচ্ছে এই দুইটা দ্বারা যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়, স্ল্যাশ এর বিপরীত যেটা আছে ওইটা দ্বারা প্রকাশ করা হবে। তাহলে প্রথমে যে এর সেটের উপাদানগুলো আছে সেগুলো একবার লিখতে হবে আমাদের, 1, 2, 4 বিয়োগ দিলাম আমরা
বি সেটের উপাদান কত, 3 এবং 5। তো এই ক্ষেত্রে কি ঘটতেছে, এই ক্ষেত্রে ঘটতেছে এরকম যে এ সেটের উপাদানগুলো যা আছে বি সেটের উপাদান, এখন এই বি সেট এ থেকে বাদ দিব বি কে, বি থেকে এ কে না, তার মানে বি সেটের উপাদান যেগুলো আছে সেগুলো যদি এর মধ্যে থাকে তাহলে এ থেকে বাদ চলে যাবে, তাহলে 3 আছে 3 বাদ, 5 আছে 5 বাদ, তাহলে এ থেকে বাদ দিয়ে যা থাকবে তাই অ্যান্সার। তাহলে 1 2 4 এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এখন আমরা জানবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট সম্পর্কে, মানে সকল সেটের ফাদার সেট বলা যেতে পারে এটাকে। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট জিনিসটা কি, সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, প্রত্যেকটা সেট একটি নির্দিষ্ট সেট থেকে আসছে, তো ওই নির্দিষ্ট সেটকে তার উপসেট গুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। উদাহরণ দিলে পরিষ্কার হবে। মনে করি আমরা এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই, বি একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে এক্স ওয়াই জেড। তো এইখানে আমরা কি খেয়াল করতে পারতেছি যে এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই, এবং বি সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড। তার মানে এই বি সেটের মধ্যে অবশ্যই কি আছে, এ সেট আছে এবং অতিরিক্ত একটা উপাদান আছে। তার মানে হচ্ছে এখানে এখানে এ সেটটি বি সেটের একটি উপসেট, যেহেতু বি সেটের মধ্যে এ সেটের উপাদানগুলো আছে এবং অতিরিক্ত আছে, তো এ সেটটি বি সেটের একটি উপসেট, তাই বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। বি সেটটাকে এ সেটের সাপেক্ষে, এ সেটের সাপেক্ষে কি বলা হবে, এই বিটাকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এটাকে প্রকাশ করা হয়, আমরা ভেন চিত্রের ক্ষেত্রে দেখেছিলাম যে একে বড় হাতের ইউ দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে কি, সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। আশা করি বুঝতে পারছি। তো সার্বিক সেটের পর আমরা এখন জানবো হচ্ছে পূরক সেট সম্পর্কে। পূরক সেট কি, সার্বিক সেট ইউ থেকে যে সেটটির পূরক সেট নির্ণয় করতে হবে তার উপাদান বাদে গঠিত সেটটাই হচ্ছে পূরক সেট। এটাকে প্রকাশ করা হয়, এর উপর প্রাইম দেওয়া হয় অর্থাৎ ড্যাশ দেওয়া হয় অথবা সিইউ দ্বারা প্রকাশ করা হয়। এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে কি করতে হবে, এই যেহেতু এখানে এ সেটের পূরক সেট নির্ণয় করতে বলছে, এর উপর সি আছে, যদি বি এর উপর সি থাকে তার মানে বি সেটের পূরক সেট নির্ণয় করতে বলছে, এইভাবে যেটার উপর সি থাকবে বা প্রাইম থাকবে সেটা থেকে পূরক সেট নির্ণয় করতে বলবে। তো এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যেটার উপর পূরক সেট থাকবে সেটা বাদ দিতে হবে। বিয়োগের নিয়ম বা অন্তরের নিয়ম তো আমরা আগেই জেনেছি। তো এখন যদি আমরা ধরি যে ইউনিভার্সাল সেট হচ্ছে এরকম যে 1 2 3 4 5 6, এটা একটা ইউনিভার্সাল সেট, এবং এ আর একটা সেট যেটা হচ্ছে 3 4 2 6 এরকম। তো এইটার হচ্ছে এ সেটের যদি পূরক সেট নির্ণয় করি আমরা, তবে এ সেটের যে পূরক সেটটা আছে সেটা কিরকম হবে, সেটাকে প্রকাশ করতে হবে এর উপর সি দ্বারা, এভাবে লিখতে পারো ইউনিভার্সাল সেটের যে উপাদানগুলো আছে সেগুলোকে লিখব, বিয়োগ 3 4 2 6। তো বিয়োগের নিয়মে কি ছিল, আগে যে থাকবে তার উপাদান যদি পরেরটাই থাকে, এই পরের যে যে উপাদানগুলো এটাতে আছে সেটা বাদ দিয়ে যেটা থাকবে প্রথমটা সেটাই অ্যান্সার। যেমন ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব এ সেট, এ সেটের উপাদানগুলো কত কত, 3 আছে, তাহলে 3 বাদ চলে যাবে, 4 আছে 4 বাদ চলে যাবে, 2 আছে 2 বাদ চলে যাবে, 6 আছে 6 বাদ চলে যাবে। এইগুলো বাদে যেটা থাকবে সেটাই হচ্ছে এর পূরক সেট। 1 আর কত 5, এটাই সেটের পূরক সেট। তার মানে পূরক সেট কি, যখন ইউনিভার্সাল সেট থেকে যে সেটটার পূরক সেট নির্ণয় করতে যাবে সেটাকে বিয়োগ দিতে হবে বা অন্তর করতে হবে। এখন আমরা জানবো সংযোগ সেট বা ইউনিয়ন সম্পর্কে। আমাদের যত গাণিতিক সমাধান আছে সবগুলো
যা গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করতে গেলে এইটা সবচেয়ে বেশি লাগবে, এবং আরো একটা লাগবে, সেটা হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট। তো আগে আমরা সংযোগ সেট সম্পর্কে ধারণা লাভ করি, পরে ইন্টারসেকশন সম্পর্কে ধারণা লাভ করব। সংযোগ সেট বা ইউনিয়ন দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট সেটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। এটাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, ছোট হাতের ইউ দ্বারা। তবে এটাকে আমরা মনে রাখতে পারি, এটা কাপ, কাপের মধ্যে যেরকম চা, চিনি, অনেক রকমের উপাদান দিয়ে কি করা হয়, রাখা যায়, মানে অনেক রকমের উপাদান ধরে। তো এইটা হচ্ছে সেরকম একটা কাপ, যেটাতে কি থাকবে, যতগুলা সেট থাকবে তার সবগুলো উপাদান থাকবে। তার মানে আমরা এটাকে বলতে পারি কমন প্লাস আনকমন। সকল উপাদানগুলো দ্বারা গঠিত যে সেট সেটা হচ্ছে কি সেট, সংযোগ সেট বা ইউনিয়ন। উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করা যাক। ধরি এ একটি সেট, সেটা হচ্ছে 3, 4, 5, এবং বি একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 4, 6, 8। তাহলে যদি আমরা ইউনিয়ন বা সংযোগ সেট নির্ণয় করতে বলে আমাদের এ এবং বি এর, অর্থাৎ এ ইউ বি, এটা নির্ণয় করতে বলে কি করতে হবে, 3, 4, 5 ইউনিয়ন 4, 6, 8। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি একই উপাদান দুইটাতেই থাকে তবে আমরা শুধু একবার লিখব। তাহলে হচ্ছে 3, 4 দুইটাতেই আছে, একবার লিখব। এখানে 5, এখানে 6, এখানে 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো ইউনিয়ন হচ্ছে কিরকম, যে কমন এবং আনকমন সকলগুলো মিলে যেই সেটটা গঠন করা হবে সেটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। সর্বশেষ আমাদের এই অধ্যায়ের বেসিকে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারসেকশন বা সেট সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন। একে প্রকাশ করা হয় উল্টা ইউ দ্বারা। এটাকে আমরা টুপি মনে করতে পারি, যেরকম একটা টুপিতে একটা মাথায় প্রবেশ করানো যায় বা একটা মাথায় একটা টুপি প্রবেশ করানো যায়, ঠিক সেই রকম। তো এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখতে পারি শর্ট ওয়েতে, সেটা হচ্ছে শুধু কমন উপাদান, মানে যেই উপাদানগুলো মিল থাকবে ঠিক সেই রকম। এখানে যেরকম 4 দুই জায়গায় ছিল, একবার লিখছি, এটা মিল ছিল, তো এই মিল উপাদানগুলো থাকবে এবং বাকিগুলো বাদ চলে যাবে। দেখা যাক কিরকম, আমরা আবার ক্লিয়ার করা যাক। সেই ক্ষেত্রে একই উদাহরণ নিতে পারি আমরা, 3, 4, 5 বি একটা সেট যার উপাদান হচ্ছে 4, 6, 8। যদি আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করি তবে কি হবে, 3, 4, 5, 4, 6, 8। তো মিল আছে কি কি, 3 আছে নাই, 4 আছে হ্যাঁ আছে, 5 আছে নাই। একবার এখান থেকে দেখলেই হবে, পরে আর না মিললেও চলবে, যেহেতু এখানে নাই উপাদানগুলো তাহলে ওইটাতে আর থাকার কোনো প্রশ্নই আসে না। এটাই হচ্ছে এ এবং বি এর ইন্টারসেকশন। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। এইটা এই চ্যানেলের প্রথম ভিডিও, অনেক ভুলভ্রান্তি হতে পারে, কথা বলা অনেক ত্রুটি থাকতে পারে, মার্জনার দৃষ্টিতে দেখে ভিডিওটি ভালো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, এবং তোমাদের যত গাণিতিক সমস্যা এবং একাডেমিক কারিকুলাম যেভাবে সহজ করা যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।